আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বিএনপি নেতা কর্মীদের সহায়তা ছাড়া সরকার সফল হতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 3 অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না। গণভোটের রায়ের বাস্তবায়ন চান প্রবাসীরা। জাপান থেকে ফিরে জানালেন জামায়াত আমির, জুলাই সনদ আর সংস্কার নিয়ে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ এনসিপির। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আহতদেরকে, পঙ্গুদের এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। কাপাসিয়ায় মা 3 সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। সন্দেহভাজন গৃহকর্তা পলাতক, ঘরের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার। হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে। জার্নালিজম কনফারেন্সে সংবাদের মান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের উদ্যোগী হওয়ার তাগিদ। বিট ভিত্তিক কাঠামোতে থমকে আছে রাজনৈতিক সাংবাদিকতা। হাম উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, যোগ হয়েছে প্রায় 1,500 নতুন রোগী। টিকা নিশ্চিতের পাশাপাশি দিতে হবে ভিটামিন সমৃদ্ধ খাবার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পশ্চিমবঙ্গে বিজেপির পতাকা ওড়ালেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। নানা নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজমিনা হাসান। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নতুন যুদ্ধ করেছে সরকার। বিএনপি নেতা কর্মীরা পাশে না দাঁড়ালে সফল হওয়া কঠিন হবে। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং বিভাগীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারের কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এগুলো বাস্তবায়নে চান সবার সহযোগিতা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ডাকলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই রাজধানীর কেআইবি মিলনায়তনে জেলা, বিভাগীয় পর্যায়ের ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির শীর্ষ নেতাদের ঢল নামে। বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। তাদের কাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ পান মাঠ পর্যায়ের নেতারা। সরাসরি কোশ্চেন করছেন যে এটি কেন নেওয়া হয়েছে বা এই পরিকল্পনা নেওয়া ভুল ছিল নাকি সঠিক ছিল। আজকে সেশনটা হলো তো মূলত গভর্নমেন্টের কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দকে অবহিত করার। কিন্তু কি উপলব্ধি থেকে এই আয়োজন, কি বা অর্জিত হবে এই মতবিনিময় সভার মাধ্যমে? দেশ এবং জাতির উন্নয়নের জন্য দল এবং সরকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একই সাথে সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো শুধরে সরকার আগামীতে আরও ভালোভাবে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দিনব্যাপী আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করিয়ে দেন নির্বাচনের আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতির কথা। আমরা মানুষকে বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি বলছিলাম, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে
আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। রুদ্ধদ্বার সভার সমাপনী সেশনে সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনার কথা রয়েছে, যেখান থেকে বিএনপির আগামী কাউন্সিল, অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন সহ সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। জাপান থেকে ফিরে একথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, সীমান্ত হত্যা সহ পুশিন পর্যালোচনা করছে তার দল। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জাপান, থাইল্যান্ড ৮ দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জামাতের আমির। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, দেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করতে জাপানকে অনুরোধ জানালে তারা ইতিবাচক সাড়া দিয়েছে। জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। তারা একটা কথা বলেছে যে বর্তমান সংসদটা অতীতের গতানুগতিক সংসদের একটু ব্যতিক্রম আমাদের কাছে মনে হচ্ছে। থাইল্যান্ড সফরের সময় প্রবাসীরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন বলে জানান জামাত আমির। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি, তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। যখন দেখতে গেলাম আজকে আহতদেরকে, পঙ্গুদেরকে, এরা গলায় জড়াইয়ে ধরে বলল গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। কোনো ফাঁকি ঝুঁকি চলবে না, সব কিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যের নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিশেষ কোনো ধর্মকে যেন টার্গেট করা না হয়, সেজন্য দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। দেশে ফিরে জামাত আমির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন। জনসচেতনতা, প্রতিবাদ এবং সরকারকে তার দায়িত্ব পালনের জন্য আমরা চাপ দেব, এটা আমাদের দায়িত্ব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই সনদ আর সংস্কার বাস্তবায়ন ইস্যুতেও ছলচাতুরি করছে বিএনপি। নাহিদ বলেন, সরকার কিভাবে তাদের আহ্বানে সাড়া দেয় সেটির উপর নির্ভর করছে রাজপথের আন্দোলন কতটা কঠিন হবে। সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপির সংলাপ। কূটনীতিকদের সামনে এনসিপি নেতারা তুলে ধরেন সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারের অবস্থান ও এর বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া অচলাবস্থা। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা সহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার হলে এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে না পারেন, ফলে তখন আপনি নাগরিক সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবে না। আজকে যেই যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলতেছেন, সেটার জন্য অ্যাকাউন্টেবল করা হবে কাকে? গভর্নমেন্টকে। কিন্তু আপনি অ্যাকাউন্টেবল কিভাবে করবেন? সংস্কার ইস্যুতে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। জানান, পাশাপাশি 11 দলীয় ঐক্যের রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনও চলবে। সেটা আরো কতটা কঠোর হবে তা নির্ভর করবে সরকার কিভাবে সাড়া দেয় তার উপর। খুবই স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অবশ্যই পিসফুলি করব, আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। সংলাপে এনসিপি নেতারা আরো বলেন, সংস্কার নিয়ে সরকার ছলচাতুরি করছে, তাই রাজনৈতিক অবিশ্বাস তৈরি হয়েছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আপাতদৃষ্টিতে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি আর জামায়াতের মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক কৌশল মনে হলেও এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল এবং জনগণকে আস্থায় আনার দায়িত্ব সরকারি দলেরই। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে।
সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলার শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই মাননীয় স্পিকার। আওয়ামী লীগ নেই এক সময়ের বিএনপির মিত্ররাই এবার সংসদে বিরোধী দলের আসনে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সংসদে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরিতা থাকবে না এমনটাই মনে করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই উল্টো চিত্র। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয় অধিবেশন কক্ষ। সংসদ ছাপিয়ে এই উত্তাপ ছাড়িয়েছে বাইরেও। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে জনগণ, কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। পজিটিভ চাওয়া পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক সহযোগিতা করার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এটা সমস্যার সমাধান না করা হয়, তাহলে তো আসলে সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে মনে হয়। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জামায়াত সহ 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, জুলাই ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একটা রাজনীতি করতে চান, ভিন্ন নেগেটিভ রাজনীতি, স্পয়েল রাজনীতি। সেই রাজনীতি করতে চাইলে তো দেশের জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। জাতীয় ইস্যুকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই সমস্ত বিষয়গুলো চলে আসে, তাহলে আলটিমেটলি তার প্রভাব ছাত্র সংগঠনের উপর পড়বে এবং ছাত্র সংগঠনগুলো তখন দেখা যাচ্ছে সংঘর্ষ ইতিমধ্যে পড়েছে। সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিলে সুযোগ নিতে পারে অন্য পক্ষ। দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নীরব অবস্থায় আছে এখন, তাই না, তারা আরো সংগঠিত হবে এবং জনগণের মধ্যে তখন তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সরকার এবং বিরোধী দলের এই গ্যাপটা যদি বড় হয়, সরকার এবং বিরোধী দল দুই পক্ষের রিস্ক আছে। এই রিস্কটা কোন পক্ষ থেকে আসবে সেটা বলা কঠিন। রাষ্ট্রকে যখন ক্রাইসিসে পড়ে তখন কারা রাষ্ট্রের সুবিধাটা পাবে, এটা কিন্তু সহজ করে বলা যাবে না। রাজনৈতিক বাহাসের বাইরে সরকার এবং বিরোধী দলকে জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় 5 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহকর্ত্রী শারমিন, তার ভাই ও 3 সন্তানের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকান ঘটনার পর থেকে পলাতক। অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। কাপাসিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রাব্বি হোসেন। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে 5 জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। এ বাড়ির নিচতলায় স্ত্রী, 3 সন্তান নিয়ে বছরখানেক ধরে ভাড়া থাকতেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি, পেশায় যিনি গাড়ি চালক, বাড়ি গোপালগঞ্জ। শনিবার সকালে থানায় গিয়ে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন। ঘটনাস্থলে পৌঁছে নিচতলার এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং আরেক ঘরের জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। আমার জীবনের লাইফে আমি এরকম বিকৃতভাবে কোনো লাশ দেখি নাই। মুখে কস্টিপ মারা, তারপর আপনার গলার মধ্যে নতুন হাড়, নতুন শাড়ি, চোখে উন্না বাঁধা। ছোট একটা শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চারে মানে নাহের মধ্যে কি দিয়া পরে মারছে। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে নিজেই 5 জনকে হত্যার কথা জানান ফোরকান। অভিযোগ করেন, অভিযুক্ত ফোরকান মিয়া প্রায়ই টাকার জন্য শারমিনকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পরিবারটিতে। বলছে আমি সবগুলো মেরে ফেলছি,
তখন মিসকাতের কিছু নাই, আমার আর পাবি না, আমার আর পাবি না এই কথা বলে ফোন কাটি দিয়ে বন্ধ করতে। 1 বছর আগে ওই মেয়েরে ফোন ব্যবহার করতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, আর মার তো আর ওই টাকা আনতে পাঠাতো। স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেন অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকতো এই পরিবারে। যে দোষী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। পুলিশ জানায় মরদেহগুলোর পাশে গোপালগঞ্জ সদর থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, যেখানে অভিযুক্ত ফোরকান মিয়া স্ত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেয়া সহ নানা অভিযোগ করেন। অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি চাপাতি পাওয়া গেছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে এই চাপাতি দিয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত যেটা কারণ, কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখনো তদন্তাধীন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। পলাতক ফোরকান মিয়াকে ধরতে এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন থেকে যায়, একটি বাসার মধ্যে স্ত্রী, শ্যালক এবং 3 সন্তানকে একে একে খুন করেছিলেন ফোরকান মিয়া, নাকি কেউ সহযোগী ছিলেন? সে প্রশ্নের উত্তর অবশ্য ফোরকান মিয়াকে গ্রেফতার ছাড়া পাওয়া যাবে না বলে মনে করছে পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। জনগণ এখন গুম, খুন ও ভয় মুক্ত একটি মানবিক রাষ্ট্র দেখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা শেষে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি বলেন, পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে দায়িত্ব পালনের পথ সহজ হয়ে যায়। এছাড়া মব, সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না করার অভিযোগ উঠেছে উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশের বিরুদ্ধে। শনিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেন উত্তরার শহীদ পরিবারের সদস্যরা। থানায় চলমান মামলাগুলো তদন্ত সংস্থা যাচাই করবে বলে জানায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দিয়ে প্রসিকিউশনের কাছে পাঠাতেও নির্দেশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। সরকারি হিসেবেই এখানে শহীদ হয়েছে ৭৩ জন, বেসরকারি হিসেবে যা ৮১, আর আহত ও গুলিবিদ্ধ হয় ২৫০-রও বেশি। শনিবার উত্তরার সেই স্পটগুলো পরিদর্শনে আসেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবার ও আহতদের তোপের মুখে পড়েন তিনি। তারা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও ধরছে না পুলিশ। আমরা খোঁজ দেওয়ার পরেও পুলিশ এসে সে চলে যাওয়ার পরে পুলিশ আসে। আর যারা দোষ করছে দোষীদের শাস্তি চাই আমি। যে কোনো বড় আসামি হলে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যাকশন নেয়। তবে আসামি না ধরার অভিযোগ উত্তরা পূর্ব থানার ওসি ঠেলে দেন পশ্চিম থানার দিকে। আর পশ্চিম থানার ওসি বললেন তাদের জানা নেই। এটা উত্তরা পশ্চিম থানার ইলেকশন ছিল, আমার নামে উত্তরা পূর্ব থানা কেন এটা আমার জানা নাই। আপনাদের কাছে কোনো অভিযোগ নিয়েও যায়নি? না। পরে আসামিদের গ্রেফতারে উত্তরা জোনের সহকারী কমিশনার বরাবর নির্দেশনা দেন চিফ প্রসিকিউটর। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ারও নির্দেশনা দেন তিনি। একজন পারপেট্রেটর সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এলাকায়, কিন্তু তাকে গ্রেফতার করা যাচ্ছে না। সেই কারণে তাৎক্ষণিকভাবে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তাকে আমি নির্দেশনা দিয়েছি, স্থানীয় পুলিশ তাকে যেন সহযোগিতা করে এবং তাকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতারের জন্য, তাকে পাওয়া সাপেক্ষে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতারের জন্য আমি নির্দেশনা দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে থানায় দায়ের করা মামলাগুলোর তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রসিকিউশনের কাছে পাঠাতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেন আমিনুল ইসলাম। আমাদের আওতাধীন যে সব তদন্ত বা বিচার্য যে বিষয়গুলো আছে এগুলো সাইমেলটেনিয়াসলি থানা পুলিশ যেগুলি করছে এগুলি সব আমরা তুলে নিয়ে আসব। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে গণশুনানি করেন প্রসিকিউশন টিম। আগামী 1-2 মাসের মধ্যেই উত্তরার মামলাগুলো 3 ভাগ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও শহীদ পরিবারকে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিট ভিত্তিক কাঠামোতে আটকে গেছে রাজনৈতিক সাংবাদিকতা, যেখানে অনুসন্ধানের চেয়ে গুরুত্ব পায় দলীয় এজেন্ডা। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী হিসেবে আচরণ করেন সাংবাদিক নিজেই। এমন অভিযোগ এসেছে বাংলাদেশ সাংবাদিকতা সম্মেলনের শেষ দিনে। বক্তারা বলেন, সংবাদের মানদণ্ড ধরে রাখতে হবে সাংবাদিকদেরই। আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায় সংবাদ পরিবেশন নিয়ে আলাদা নীতিমালার বিষয়টিও।
প্রেস ফ্রিডম বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার হিসাবে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। বৈশ্বিক সূচকে 180 দেশের মধ্যে অবস্থান 152। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সবশেষ পরিসংখ্যানে 100-তে মাত্র 33 পেয়েছে বাংলাদেশ। গণমাধ্যমে সংবাদ প্রকাশে এখনো বড় বাধা বিভিন্ন মহলের চাপ। বিজ্ঞাপন নির্ভর কাঠামোতে মুনাফার হিসাব না মিললে চাকরি খোয়াতে হয় কর্মীদের। বাড়তি ঝুঁকি থাকে অনুসন্ধানী সাংবাদিকতায়। তাহলে গণমাধ্যমের ভবিষ্যৎ কি, সেই ইস্যুতে সরগরম ছিল বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের দ্বিতীয় দিন। প্রথম সেশনে রাজনৈতিক সাংবাদিকতার ধারাকে তুলোধনা করেন সবাই। অভিযোগ, ক্ষমতার পালাবদল হলেই গুরুত্বপূর্ণ বিটে নিজেদের লোককে প্রাধান্য দেন নীতি নির্ধারকরা। যারা মিডিয়া রিপ্রেজেন্ট করেন, ইনক্লুডিং এডিটর্স, ইভেন মালিকদের মধ্যে অনেকে আছেন, রিপোর্টার আছেন, যে মনে রাখতে হবে যে বোথ দ্য এঞ্জেল অ্যান্ড ডেভিল আর ইন পলিটিক্স। যে সমস্ত পত্রপত্রিকা করছে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস ধরে ভাইরাল হওয়ার চেষ্টা, কারণ ফেসবুকে ওইটা ভাইরাল হচ্ছে, অতএব আমাকেও ভাইরাল হতে হবে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। শাসন ব্যবস্থা এবং গণমাধ্যমের যে ইকোসিস্টেম, সেটা দুইটা প্যারালালি যেতে হবে। এখন যদি একটা দুর্বল হয়ে যায়, একটা বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে আমাদের এই অবস্থা চলতে থাকবে। পরে সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, নৈতিক জায়গা থেকে সাংবাদিকতার মানদণ্ড ধরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশে আলাদা নীতিমালা থাকা উচিত বলে মত তাদের। বাংলাদেশে পত্রিকা বা টিভিতে সংবাদ প্রচারের সময় বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম মানা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার বেলায় ক্লিকবেট বা সস্তা জনপ্রিয়তা খোঁজে গণমাধ্যম। এটা একদমই ঠিক না। আমাদের নৈতিক নিয়মগুলো এমন হওয়া উচিত যা সোশ্যাল মিডিয়াতেও একইভাবে কাজ করবে। সরকার বা আদালতের পক্ষে এটি সমাধান করা কঠিন। যে আমাদের ভুল হয়েছে বা কিছু এরকম তো অনেক ফিডব্যাক আছে, সব ফিডব্যাক যে ঠিক তা না, বাট ইমিডিয়েটলি উই মাস্ট ভেরিফাই। এবং আমরা যদি কোনো ভুল করে থাকি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু অ্যাডমিট ইট। পরে নিউজরুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ও অনুসন্ধানী স্টার্টআপ নিয়ে আলাদা সেশন নেন বিশেষজ্ঞরা। সবশেষে জার্নালিজম কনফারেন্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায় MRDI। বাংলাদেশের যে সকল সংবাদ মাধ্যম এবং মালিকরা নীতি নৈতিকতা তৈরি করতে চান, নিজস্ব নীতিমালা বানাতে চান, সেখানে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কমছে না হামের প্রাদুর্ভাব, থামছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 9 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালে ও ঢাকায় মারা গেছে 6 শিশু। আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউর সংকট। নিয়মিত টিকা অব্যাহত রাখা ও পরিবারের মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। এতটুকু শরীর অথচ সইতে হচ্ছে তীব্র যন্ত্রণা। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে জায়গা হয়েছে সুই আর ক্যানোলা। ছোট্ট নাকে চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 9 শিশুর। এর মধ্যে বরিশালে মারা গেছে 3 জন, এছাড়া ঢাকায় 3, খুলনায় 2 ও সিলেটে প্রাণ গেছে আরও 1 শিশুর। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 352 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। হামের জ্বর হচ্ছে লুন তিল্লাহান দেখা এবার হাসপাতাল ভর্তি করছি, ডাক্তারে কইতেছে এটা হাম রোগ। জ্বর নিয়ে মেডিকেল আসার পর তারপরে হাম হচ্ছে 3 দিন পর, তারপর তো চিকিৎসা ডাক্তার চালাইতেছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বেশিরভাগ হাসপাতালে হামের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় কেউ চিকিৎসা নিচ্ছে বারান্দায়, কেউ মেঝেতে। রোগী বেশি লাগে, সিট মিলেন না। দেখো বেডও 2 জন হতে দেবো, আমার বেডও দিতে হয়েছেন আর আমার খুঁজে তুলছেন। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে টিকাদান ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ তাদের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া, একই সাথে সকল শিশুকে আমরা রুটিন ইপিআইয়ের মাধ্যমে 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হামের টিকা, 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হামের টিকা প্রদান করে থাকি। রোগীর সেবার ক্ষেত্রে আসলে কোনো কমতি হবে না আমরা আশা করি। আমাদের সিস্টার ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে হামের সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর স্বাস্থ্য সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে টিকা সংগ্রহের গাফিলতির ব্যাপারে তদন্ত করছে সরকার।
আজকে যে হামের যে প্রাদুর্ভাবের যে ঘটনা ঘটছে, আমাদের ইমিউনিটি গ্যাপ তো আছে, সাথে ভ্যাকসিনেশনের সমস্যা ছিল, আমাদের স্টকের সমস্যা ছিল, সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এই কয়েকটা বিষয় মিলে আসলে এখন 9 মাসের কমে শিশুরা আক্রান্ত হওয়ার রেটটা বেশি। এই প্রাদুর্ভাব আগামী দিনে যেন আমরা যে কর্ম পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি, সেটির মাধ্যমে যেন আমরা আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারি। হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত এই গোলটেবিলে আলোচনায় সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পরামর্শ এবং সবগুলো নিয়ে আমাদের শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজধানীতে শেষ হলো কেবল টিভি ও ব্রডকাস্ট খাতের অন্যতম আয়োজন আইসিবিসি এক্সপো। 3 দিনের এই আয়োজনে দেশের কেবল টিভি ও ব্রডকাস্টের সম্ভাবনা, সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সমাপনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের কেবল টিভির উন্নয়নে প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের সম্প্রচার মাধ্যম। পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরতেই আয়োজন করা হয় আইসিবিসি এক্সপো। 3 দিনের এই আয়োজনে অংশ নেয় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কেবল অপারেটররা। এক্সপোতে আধুনিক ব্রডকাস্ট প্রযুক্তি, ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম, কন্টেন্ট ডেলিভারি ও নতুন সম্প্রচার ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়। কেবল এবং ইন্টারনেটের এটা নতুন চিন্তা চেতনা, ধারণা আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স গেদার করতে পারছি। এখানে আমরা যারা কেবল অপারেটর, তাদের বিভিন্ন মেশিনারিজ সব কিছুই পাওয়া যায় এবং সুলভ মূল্যে। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এই ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেক হোল্ডাররাও এখানে আছে। আমরা যাদের কাছ থেকে ইকুইপমেন্ট পারচেস করি তারাও এখানে আছে। আয়োজকরা জানান, দেশের লাখো মানুষের জীবিকা জড়িয়ে আছে এই খাতে। কেবল টিভি খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় নীতির সহায়তা চান উদ্যোক্তারা। বর্তমানে যে নতুন সরকার এসেছেন, আমরা আশাবাদী এই কারণে যে তাদের যে ভিশন এবং তাদের যে চেষ্টা, সেই চেষ্টার ফল হিসেবে হয়তো এই সেক্টরে যে ডিসিপ্লিন আনা প্রয়োজন, সেই ডিসিপ্লিনটি ফিরে আসবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকার 2 প্রশাসক কেবল টিভি উন্নয়নের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এনটিটিএন, টেলিকম সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করব। কেবল অপারেটর যারা আছেন, ভালো কাজগুলো, ভালো কাজের আলোচনা সমালোচনা আপনারা করবেন। খারাপ কাজ যেগুলো থাকবে, অবশ্যই আপনাদেরও দায়িত্ব খারাপ কাজের সমালোচনা করা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী কন্টেন্টের অপব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সারা দেশব্যাপী আপনাদের যে বিশাল কর্মযজ্ঞ রয়েছে, তা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনাদের আধুনিক প্রযুক্তি ও পলিসিগত সহায়তা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু এই সরকারের। সংশ্লিষ্টদের আশা, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে আরও শক্তিশালী হবে দেশের কেবল টিভি ও ব্রডকাস্ট শিল্প। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ঝান্ডা ওড়ালেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সে সময় মঞ্চেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক অনুষ্ঠানে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন ভারতের 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমুদ্র। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠেই শ্রদ্ধা জানালেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও জানান শ্রদ্ধা। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল মঞ্চে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিষেক অনুষ্ঠানে। ছিলেন স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। আমি
শুভেন্দু অধিকারী। রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল RN রবি। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফেরার পথে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ভবানীপুরের বাসভবন লক্ষ্য করে চোর চোর স্লোগান দিয়েছে বিজেপির সমর্থকরা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল প্রতিকৃতি হাতে জয় শ্রীরাম স্লোগানও দেয় তারা। ইট পাটকেল ছোড়াও মমতা ব্যানার্জির বাড়ি লক্ষ্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে রবীন্দ্র জয়ন্তী উদযাপনে নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেত্রী। এ সময় বিজেপির হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনী ফল প্রকাশের 4 দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতের তামিলনাড়ুর মসনদে বসছেন তিনি। শনিবার রাজ্যের গভর্নর RV লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন তার পার্টি টিভিকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নরকে 121 জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে থালাপতি। এ সময় তিনি রাজ্যের গভর্নরকে সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। রোববার বিকেলেই হতে পারে শপথ অনুষ্ঠান। আগামীকাল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাবে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের বহনকারী প্রমোদ তরীটি। এর আগে স্থানীয় সমুদ্র বন্দরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। স্পেন সরকার জানিয়েছে নাগরিকদের ফেরত নিতে বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো। নিশ্চিত করা হয়েছে অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সকল সুবিধা। তবে যাত্রীদের লাগেজ কিংবা ভাইরাস আক্রান্ত মরদেহ দ্বীপটিতে নামানোর অনুমতি দেয়নি মাদ্রিদ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রানাদিলা বন্দর হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের নিয়ে এখানেই নোঙর করবে ডাচ প্রমোত্তরী MV হন্ডুইস। এরই মধ্যে অসুস্থ যাত্রীদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। হান্টা ভাইরাসের সংক্রমণ ছড়ানো রোধে পুরো সমুদ্র বন্দরকে 3টি এলাকায় ভাগ করা হয়েছে। যাত্রীদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে অন্তত 4টি বিমান প্রস্তুত রেখেছে তারা। সমুদ্র বন্দরেও অপেক্ষা করছে বেশ কিছু অ্যাম্বুলেন্স। প্রথমে যাত্রীদের জাহাজ থেকে নামানো হবে। দ্বিতীয় ধাপে যাত্রীদের স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা। নিজেরাও পরিবর্তন করবেন PPE। শেষ ধাপে বাসে করে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানো হবে। স্পেনগামী হান্টা ভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে নিজস্ব বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। ইউরোপের বাকি দেশগুলোর জন্য 2টি বিমান পাঠাবে EU। মার্কিন নাগরিকদের ফেরত নিতে বিমান পাঠাবে ওয়াশিংটন। অবশ্য যাত্রীদের লাগেজ কিংবা ভাইরাস আক্রান্ত মৃতদেহ বন্দরে নামানোর অনুমতি দেয়নি মাদ্রিদ। পরিষ্কার করে বলতে চাই, যাত্রীদের লাগেজ কিংবা মৃতদেহ কোনোটাই ক্যানারি দ্বীপপুঞ্জে নামানো যাবে না। সেগুলো জাহাজেই থাকবে। জাহাজটি নেদারল্যান্ডসে যাওয়ার পর আন্তর্জাতিক প্রোটোকল মেনে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের 1 তারিখ আর্জেন্টিনা থেকে প্রায় 150 যাত্রী নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। পথে ইঁদুরবাহিত রোগ হান্টা ভাইরাসে আক্রান্ত হয় 5 যাত্রী, প্রাণ হারান 3 জন। তবে কোভিডের মতো এই ভাইরাস মহামারী আকারে ছড়াবে না বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।